সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় বিপিএল ক্রিকেটের উন্নয়নে না বাণিজ্য। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আকরাম খান, উপদেষ্টা চিটাগং ভাইকিংস, মাঝখানে আছেন মোস্তফা মামুন, উপসম্পাদক কালের কণ্ঠ, এবং ওই প্রান্তে আছেন খালেদ মাহমুদ সুজন, উপদেষ্টা ঢাকা ডায়নামাইটস। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব। ভক্তদের উৎসবে মাতিয়ে ফিরে গেলেন দেবী দুর্গা। মিরপুরে পুলিশ হত্যায় জামাত শিবিরের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে, জানালেন আইজিপি। এখনও আটক হয়নি হত্যাকাণ্ডের মূল হোতা। কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধারে পুলিশের অভিযান। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকাভিত্তিক ভর্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, বাস্তবায়নের জটিলতার আশঙ্কা, কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগে। এবং পবিত্র আশুরা পালনে শোক মিছিল সহ নানা আচার অনুষ্ঠানের আয়োজন। কারবালা প্রান্তরের শোকাবহ স্মৃতি স্মরণ করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আকরাম, আপনার কাছে সবার আগে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা বছর পরে, আপনি যেটা একটু আগে বলছিলেন যে 1 বছর পরে এটা হচ্ছে, আমার অনেকগুলো কথা উঠে আসছিল দ্বিতীয় বিপিএল নিয়ে, প্লেয়াররা টাকা পায়নি, তারপর ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারগুলো উঠে আসছিল, দলগুলোর এটার সাথে জড়িত থাকার কথা ছিল। এবার নতুন করে আবার ফ্র্যাঞ্চাইজ টিমগুলোকে করা হয়েছে। তাতে আপনি কতটা আশাবাদী যে না, গতবারে যে ভুলগুলো ছিল এবার শুধরিয়ে ঠিকমতো? আমাদের গতবার যে আমরা বিপিএলটা করতে পারিনি, এটার জন্য কিন্তু আপনারা জানেন যে আমরা আপনার 2014-এ কিন্তু ওয়ার্ল্ড কাপ ছিল, তো সেটার জন্য কিন্তু আপনার মাঠ কিন্তু আইসিসি অনেক আগে নিয়ে নিয়েছিল এবং পরে আপনার খেলা হয়েছে। তো তখন তারপরে ক্লাব ক্রিকেট তো ক্লাব ক্রিকেট ছাড়া কিন্তু আপনার ঢাকা এটা ডিফিকাল্ট আর কি, কারণ এটা সবাই খেলতে পারে। তো এই অপরচুনিটির জন্য আপনার খেলা হয়নি। বাট এবার যেটা হয়েছে, কারণ এর আগের বার কিন্তু আমাদের নর্মালি বাংলাদেশ যে সিস্টেমে ছিল, আপনার পেমেন্টের যে ব্যাপারটা ছিল, সেটা ছিল যে আপনার ফরেন প্লেয়াররা আসবে, আসার পর কিন্তু আপনার ফ্র্যাঞ্চাইজগুলো টাকাটা দিবে। তো দেখা গিয়েছে যে আপনার সবচেয়ে বেশি যে সমস্যাটা আমাদের হয়েছিল যে আপনার ওই ফ্র্যাঞ্চাইজিগুলো আপনার অনেক বিদেশি প্লেয়ার এবং দেশীয় প্লেয়ারদের টাকা পেমেন্ট কিন্তু ঠিকভাবে করেনি। না করাতে সেই জিনিসটা আপনার দেশের বাইরে কিন্তু আপনার ফ্র্যাঞ্চাইজগুলো ওইভাবে কিন্তু আপনার কোনো রিপুটেশন ওই ধরনের নষ্ট হয়নি, যেটা বাংলাদেশ ক্রিকেটের রিপুটেশনটা নষ্ট হয়েছে। তো এবার কিন্তু মূল আমাদের সবারই একই ছিল যে আমরা যেন প্লেয়ারদের পেমেন্টের ব্যাপারে কিন্তু অনেক স্ট্রিক্ট থাকি। সেই জন্য কিন্তু আমরা আপনার একটা ফরম্যাট তৈরি করেছি যে আপনার লোকাল প্লেয়ারদের যে টাকাটা পাবে সেটা কিন্তু আপনার ব্যাংক গ্যারান্টি কিন্তু আপনার দিয়ে দিয়েছে অলরেডি। এবং ফরেনাররা যারা মানে ম্যাক্সিমাম $70,000 মতো প্লেয়ার আপনার নিতে পারবে, এবং সেটাও কিন্তু খেলার আগে আপনার ফরেন প্লেয়ারের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু আপনার একটা মানে ক্লিয়ারেন্স লাগবে যে হ্যাঁ, ও $70,000 পেয়েছে এবং সে কিন্তু খেলতে পারবে। এরপরে যদি কোনো ধরনের যদি বাড়তি যদি টাকা নেয়, সেটা রেসপন্সিবিলিটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিবে না। তো সেটা কিন্তু আমাদের মাথায় ছিল। এবং কিছু ফ্র্যাঞ্চাইজ ছিল যাদের পেমেন্ট নিয়ে আপনার অনেক ঝামেলা ছিল। এবার দেখেছেন আপনার নতুন কিছু ফ্র্যাঞ্চাইজগুলো এসেছে এবং তাদেরকে কিন্তু ব্যাপারগুলো আমরা সবাই ক্লিয়ার করে দিয়েছি। এবং হোপফুলি যে এবং আরেকটা যেটা ছিল যে আপনার বেটিংয়ে যে প্রবলেমটা ছিল আপনার সেকেন্ড টাইম যেটা হয়েছিল, তো সেই দিক দিয়ে আমরা অনেক স্ট্রিক্ট এবং ওটা থামাবার জন্য বা ওটা না করার জন্য যতটুকু প্রয়োজন আমরা করছি। বাট এই দুইটা নিয়ে আমরা খুবই সিরিয়াস, এই দুইটা ব্যাপার। উনি যেটা বললেন যে মানে মূলত ওয়ার্ল্ড কাপের জন্য এটা ছিল, আপনি কি তার সাথে একমত? আর উনি যে আরেকটা কথা বলেছেন যে বেটিং নিয়ে যে কথাগুলো আসছে বা ফ্র্যাঞ্চাইজ টিমগুলো যে খেলোয়াড়দের টাকা দেয়নি, তাতে যতটা না ফ্র্যাঞ্চাইজ টিমের ক্ষতি হয়েছে তার থেকে বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষতি হয়ে গেছে। এটা নিয়ে আপনার কি? না, ডেফিনেটলি মানে ফ্র্যাঞ্চাইজিদের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি তো ক্ষতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের ক্রিকেটের ইমেজের। কারণ এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে প্লেয়ার অ্যাসোসিয়েশন তারা কিন্তু হুমকি দিয়েছে, অনেক রকম চাপ তৈরি করা হয়েছে। তো এখানে বিষয়গুলো কি, এগুলো তো ধরেন যে এই যে যাদেরকে গত ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছিল, এই আপনার অনুষ্ঠানে বসেই কিন্তু আমরা কথা বলেছিলাম যে তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা যেভাবে টাকা ছড়াচ্ছিল এবং টাকাটা আসলে গতবার তো আসলে বেলুনের মতো উঠছিল, 2.5 কোটি 3 কোটি মানে মুখে মুখে। এবং জিনিসটা হচ্ছে কি, এক ধরনের একসময় মনে হচ্ছিল
যে এটা আমাদের মুখে মুখে কাউকে দিতে হবে না, আমাদেরই মনে হচ্ছিল, আসলে কাউকে শেষ পর্যন্ত তারা দেয়নি। ফলে তারা কিন্তু আমাদের যে প্রত্যাশা, অন্তত আমাদের মিডিয়ার একটা অংশের যে প্রত্যাশা, সেটা তারা পূরণ করেছে, পূরণ করে তারা চলে গেছে। এবং দেখেন মজার বিষয়, এই যে এইবার যে ফ্র্যাঞ্চাইজি যাদের নিয়ে আমরা আশা করছি তারা কারা, তাদের মধ্যে কিন্তু 2টা বা 3টা ফ্র্যাঞ্চাইজি আছে যারা কিন্তু টাকা দিচ্ছিল না, পরে শেষ মুহূর্তে এবার বাধ্য হয়ে টাকা দিয়েছে। তার মানে দেখেন তাদের কিন্তু সরতার অভাব আছে, কারণ তারা যদি এইবার যদি আপনি বিপিএল না হতো, মনে করেন আর হলো না, তাহলে এই টাকাটা তারা দিত না। এইবার যখন বিপিএল করা হচ্ছে তখন কিন্তু তারা টিম নেওয়ার জন্য বাধ্য হয়ে কিন্তু এটা দিয়েছে। সো এটা তো অনেস্টি না, অনেস্টি হচ্ছে সেটা যে আমার যা পাওনা সেটা আমি দিব। অনেক ক্রিকেট বোর্ডকে কিন্তু অনেক কিছু করতে হয়েছে, কন্ট্রাক্ট এক্সপায়ার করতে হয়েছে। আচ্ছা, একটা দল তো মনে করেন যে তারা মোটামুটি চ্যাম্পিয়ন যারা ছিল তারা জেলা বাদী হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট শেষ করে। এখন এখানে দেখেন মজার বিষয় যে আমি ভাবছিলাম আর কি, এটা আমার নিশ্চয়ই কোনো একজন একদম স্পেসিফিক মালিক থাকলে সুবিধা হতো আর কি, আমার একটা জানার আগ্রহ। ধরেন যে 5 থেকে 6 কোটি টাকা, তাহলে শুধু এরকম 5.5-6 কোটি টাকা, আরো ধরেন বিদেশি যেহেতু $70,000 এবং আরো বেশি টাকা তারা ব্যয় করবে, তাই না? তবে $70,000 কাউকে 1,20,000-300 দিবে, সব মিলিয়ে কিন্তু তারপর হচ্ছে হোটেল ভাড়া, থাকা, খাওয়া সবকিছু মিলিয়ে নায়ক গায়ক আনবে, প্র্যাকটিস করাবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইত্যাদি ইত্যাদি আসবে, বলিউড থেকে 2-1 জন চলে আসবে। তো তাদের মিলিয়ে প্রায় 10 কোটি টাকার মতো আমি ধরে নিতে পারি খরচ হবে। আচ্ছা, আপনি আমার বলেন যে 10 কোটি টাকা যে খরচ করবে, সেই খরচটা আসবে কিভাবে, মানে রিটার্নটা কি? আমি যেমন রিটার্নটা দেখি, প্রথম হচ্ছে অন্যান্য জায়গায় যারা হয় এই যে স্পোর্টসের, ধরেন যে বড় বড় যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুটবলে যদি আমি উদাহরণ দিই, বড় টাকাটা আসলে হচ্ছে টিভি ডিল থাকে, টিভি ডিলের পার্সেন্টেজগুলো ক্লাবগুলো পায় এবং সেটাই হচ্ছে তাদের মূল উৎস, তারপরে ব্র্যান্ডিং ট্রেনিং ইত্যাদি হয়। এখন তাদের কিন্তু বাংলাদেশে যেটা হবে, তারা তো খুব বেশি টাকা টিভি ডিল, এটা তো ক্রিকেট বোর্ডের বিষয়। এখন তাহলে তাদের সোর্স অফ ইনকাম কি? এই যে বিজ্ঞাপন টিজ্ঞাপন ইত্যাদি, তাই না, জার্সি টার্সিতে। এখন বিজ্ঞাপন টিজ্ঞাপনে যেটা হয়, গতবার আমরা দেখেছি এগুলোর মূল্য খুবই কম, ধরেন যে হয়তো শার্ট স্পন্সর করবে হয়তো 50 লাখ টাকা, কিন্তু যে দেয় সেও তো পালাই যায়। সিলেটের ক্ষেত্রে একটা ঘটেছিল। আচ্ছা, ধরুন কত হয়, 50 লাখ, 20 লাখ, 30 লাখ বা 50 লাখ টাকা হবে, কারণ আমাদের মার্কেট ছোট। এবং দেয় কি, আবার আমরা লক্ষ্য করি নিজেদের মধ্যেই, গতবার যেটা হয়েছিল যে হয়তো আপনি একটা গ্রুপ এই টিমের হয়তো কোনো একটা সাব উইং হয়তো শার্ট স্পন্সর করছে, তারপরে ধরলাম এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনি দেখবেন ভিজিবলি 1-1.5 কোটি টাকা হয়তো রিটার্ন আসবে। তো বাকি টাকাটা কোথা থেকে আসবে, এটা কিন্তু আমার খুবই কৌতূহলের বিষয়। তো গতবার আমার কৌতূহল ছিল, তো তখন আমরা এখন একটা হতে পারে যে ওনারা ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসায় আবিষ্ট হয়ে দেশের ক্রিকেটের জন্য ওনারা এগিয়ে এসছেন। এটা আমি ঠিক বুঝি না যে যাদের অনেককে আমরা আসলে, যেমন এখানে 2-3টা গ্রুপ আছে যারা আসলে অনেক ভূমিকা রাখে, যেমন আমি বেক্সিমকোর কথা বলতে পারি, আরো 2-1টা গ্রুপ যারা আসলে স্পোর্টসে সবসময় তারা ইনভলভ ছিল। আবার কাউকে চিনি না যে হঠাৎ করে ক্রিকেটের প্রতি ভালোবাসায় তারা আসলে এত টাকা খরচ করতে যাচ্ছে। 10 কোটি টাকা কিন্তু অনেক টাকা। সো এখানে একটা বিষয় হতে পারে, খুব সিম্পল, একটা হতে পারে যে তারা মনে করতে পারে যে তাদের বিজনেস ব্র্যান্ড ডেভেলপ করবে এর মাধ্যমে, যে তাদের ব্র্যান্ডটা ডেভেলপ করবে। কিন্তু বাংলাদেশে না, ঠিক 10 কোটি টাকা দিয়ে বিজনেস ব্র্যান্ড ডেভেলপ করার মতো, আর যারা বিজনেস আছে তারা অনেক অনেক পুরনো বিজনেসম্যান, ফলে এটাও ঠিক যায় না। তো এই সময় প্রশ্ন আছে টাকাটা কোত্থেকে আসবে। গতবার এই কোয়েশ্চেন আমরা তুলেছিলাম, কেউ উত্তর দিতে পারেনি, এবং পরে যখন ম্যাচ পাতানোর ঘটনা ঘটলো তখন আমরা বুঝলাম যে দেয়ার ইজ সামথিং, এ ডিফারেন্ট লাইন ইজ দেয়ার, এ ফিশি লাইন ইজ দেয়ার। এবং এখন আইপিএলে যেটা আমরা দেখছি, যদিও সুজন ভাই এবং আকরাম ভাই তারা এখন টিমের প্লেয়ার, কিন্তু তারা তো সবার আগে প্লেয়ার। সো তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমরা যেটা দেখছি যে 2008, 9, 10 সালে ক্রিস ক্যান্সের বক্তব্য শুনতে প্রায় সবই পাতানো ছিল। সে বলছে যে একজনকে অফার দেওয়ার সময় বলছে যে তুমি টাকা নিচ্ছ না, সবাই তো নিচ্ছে, এবং সবাই জানে। এবং এখন আমরা দেখছি যে পন্টিংও ঘটনাটা জানতো, ম্যাককালামও জানতো, তারা নিয়েছে কিনা এটা প্রমাণিত না, কিন্তু ঘটনাটা জানতো এবং দে ডিডন্ট ইনফর্ম। ফলে হচ্ছে কি, প্রথম হচ্ছে এই ফিশিনেসের জায়গাটা কিন্তু থেকেই যায়, এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনার এই যে ফ্র্যাঞ্চাইজি বেসড যে ক্রিকেটটা, সেটা বেসিক্যালি কি, পৃথিবীতে আসলে 2টা মডেলের স্পোর্টস ম্যানেজমেন্ট আছে। একটা হচ্ছে যে ক্লাব লিগ সিস্টেম, এটা হচ্ছে ইউরোপিয়ান মডেল, যেটা বাংলাদেশে আমরাও করি বা আমাদের দেশের স্পোর্ট। আর আরেকটা আছে, এটা হচ্ছে আমেরিকান স্পোর্টস ম্যানেজমেন্ট, নর্থ আমেরিকান স্পোর্টস ম্যানেজমেন্ট যেটাকে বলে। যেমন এই যে আপনার এনবিএ যেরকম হয়, ন্যাশনাল বাস্কেটবল, বেসবল, আমেরিকান ফুটবল লিগ, আমেরিকান হকি লিগ হয়, তাদের হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বেস, এরকম অঞ্চল ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি থাকে, এরকম টাকা দিয়ে কিনে, এবং সেখানে প্লেয়ার সিস্টেম মোটামুটি এটার মতো। এইটাই কিন্তু আসলে আইসিএল বলে একটা ইয়া হয়েছিল, তারা এটা প্রথম এনেছিল এই সাবকন্টিনেন্টে, তারপর আইপিএল এটা ফলো করেছে, এবং সেটারই হচ্ছে আমরা ফলো করছি। তো এখানে না কিছু কিছু বিষয় আমার কাছে খুব ইয়া লাগে, সেটা হচ্ছে ধরেন যে প্লেয়ার কালকে যে নেওয়া হলো, প্লেয়ার অকশন, হচ্ছে অকশনটা খুবই আপত্তিকর একটা জিনিস। আমি মনে করি যে প্লেয়ারের অকশন হবে কেন, মানে অকশন মানে কি, ধরেন সে একজন প্লেয়ার, কিন্তু সে তার পছন্দ মতো সে তার দল নিতে পারছে না, ঠিক আছে, সে কিন্তু যার ইচ্ছা তাকে নিয়ে যাচ্ছে, এই দলটা ভালো কিনা, এই দলটা সে পছন্দ করে কিনা, ইভেন এই টিমের ম্যানেজমেন্টের সঙ্গে সে যাবে কিনা, সে এইখানে তার সেরা খেলাটা খেলতে পারবে কিনা, এই টিমের সঙ্গে তার আত্মিক কোনো সম্পর্ক আছে কিনা, এর কিন্তু কোনো
বালাই নেই। ধরুন যে সাকিব কালকে রংপুরে গিয়েছে, সে সিলেটেও যেতে পারতো, ওইখানেও যেতে পারতো, আমরা কিন্তু তার পছন্দটা জানি না। এবং যেহেতু স্যালারি ক্যাপটাও এবার দিয়ে দেওয়া হয়েছে, ফলে কিন্তু তার যে ওইখানের মাধ্যমে যে অনেক বেশি টাকা, যে বেশি একটা স্যাটিসফ্যাকশন থাকতে পারতো, যে বেশি টাকা দিল, সেই বেশি টাকারও সুযোগ নাই। এটা কিন্তু হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আপনি যে নামগুলো দিয়েছেন, আমি প্রথমে এটাও আমার আপত্তি, আমি একটু বেশি আপত্তি করে ফেলছি, অবশ্য অনেক ভালো জিনিস আছে সেটা আমি বলবো। সেটা হচ্ছে কি, যে নামগুলো আপনি দেখেন সব হচ্ছে ইংরেজি নাম। আমি ছোট বিষয়, কিন্তু কেন ইংরেজি নাম হবে? মানে আপনার কি বাংলাদেশের নাম বা বাংলা নাম কি নেই? একটা দুটো হতে পারে, ইংরেজিও হতে পারে, কিন্তু দেখেন সব নাম, ইভেন কোনো কোনো লোগো, এগুলো কিন্তু একদম বিদেশি। যেমন লোগো হচ্ছে ওই বিদেশি ফ্র্যাঞ্চাইজি, ওই কাছাকাছি নামের যে আছে তাদের লোগোটাও একদম ওইরকম অবিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো তো আমাদের একটু মাথায় রাখা উচিত। বাংলাদেশের একটা টুর্নামেন্ট আমরা করছি আমাদের দেশের। তারপরে একটা যেটা বলছিলাম যে আমরা যে নাম দিচ্ছি, ধরেন সিলেট রয়্যালস, এখন এখানে কিন্তু আমাদের হোমগ্রাউন্ড প্লেয়ারের কোনো বাইন্ডিংস নাই যে আমাদের সিলেটের দুটো প্লেয়ার নিতে হবে। এখন দেখেন যে মালিক, উনি গতবার ছিলেন বরিশালের, এইবার বাধ্য হয়ে উনি সিলেটে চলে এসেছেন, কারণ ট্রান্সফার হয়ে হ্যাঁ বরিশাল যেহেতু উনি কিনতে পারেন, দেরি হয়ে গেছে সম্ভবত। উনি যখন টাকা দিয়েছেন যতদিনে, উনিও কিন্তু একজন খেলাপি, উনি টাকা পরিশোধ করতে করতে বরিশাল দলটা আরেকজন নিয়ে গেছে, ফলে ওনাকে সিলেটটা বাকি ছিল, এখানে ওনাকে সিলেট দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে যে সিলেটের সঙ্গে এই উনার কিন্তু সেই অর্থে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আপনার খেলা কিন্তু কোনো খেলা সিলেটে হবে না, যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে বেস না, ফলে কোনো খেলা সিলেটে হবে না, সিলেটের কোনো প্লেয়ারও নাই। তাহলে সিলেটের মানুষ কেন এই টিমটার সঙ্গে নিজেদের মানে সম্পৃক্ত ফিল করবে? এখন অন্যান্য যেখানে বলতে পারেন যে আইপিএল তো এই সিস্টেম নাই। আইপিএল কিন্তু জানেন দুইটা হোমগ্রাউন্ড প্লেয়ার, প্রথম যখন ছিল দুইটা হোমগ্রাউন্ড প্লেয়ার নিতে হবে, এই সিস্টেম ছিল। এবং আমরা যদি এই যে ইউরোপিয়ান ফুটবল, যাদেরকে আমরা মনে করি যে তারা জাতীয়তার বাইরে, সেখানেও কিন্তু হোমগ্রাউন্ড প্লেয়ার রাখার একটা বাধ্যবাধকতা আছে, মানে নিজের একাডেমি থেকে গ্রো করা। এখন আমাদের এখানে কিন্তু হোমগ্রাউন্ড প্লেয়ারের বিষয় নাই। এখন আইপিএল এর তারপরে যেটা হয়, যেহেতু মনে হয় চেন্নাই সুপার কিংস, তারা কিন্তু চেন্নাইতে তাদের অর্ধেকটা ম্যাচ খেলে, মানে হোম অ্যান্ড অ্যাওয়ে, তার ফলে অ্যাটলিস্ট ওই দলগুলোর সঙ্গে ওই শহরের মানুষের সঙ্গে তাদের একটা ইন্টারাকশন হয়। এখানে কিন্তু সেই ইন্টারাকশনটুকু নাই। তাহলে এই দলগুলোর নাম আমি বলছি যে সিলেট ডায়নামাইটস আর চিটাগং ভাইকিংস দেওয়ার দরকার কি? শুধু ভাইকিংস ডায়নামাইটস এগুলো দিলেই তো হয়। বা মনে করেন যে স্পন্সর কিনলো বেক্সিমকো কিংস বা অমুক ভাইকিংস, সেটা হলে তো হয়। আমরা যে অঞ্চলগুলো করছি, সেই অঞ্চলগুলো তো আমরা কোনোভাবে সম্পৃক্ত করছি না, বা তাদেরও সুযোগ দিচ্ছি না। তাহলে এটা কেন? এটা কিন্তু ভাবার বিষয়। সুজন, যে কথাগুলো শুনেছেন, অনেকগুলা কথাই বললো। আসলে খুব তাজ্জব হয়েছি একটা জিনিস, যে গতবার যারা ডিফল্টে ছিল তারাও কিন্তু এর মধ্যে, যে আমাদেরকে যেটা বোঝানো হয়েছিল যে এই যে নতুন ফ্র্যাঞ্চাইজ দলগুলো ইয়ে করা হলো, যে গতবার একটা দল এইভাবে, হ্যাঁ মানে গত দুইবারের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন যে টিম, সেই টিমটা বাদ হয়েছে, কারণ তারা ইনভলভ ছিল এই খারাপ কোনো জিনিসের মধ্যে বাইয়ার জন্য। এই কারণে যদি তাই হয়ে থাকে, সেই দলটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে এখন ডিফল্টে যিনি ছিলেন, উনিও এবার নতুন টিম নিয়ে ঢুকে গেছেন। নতুন টিম নিয়ে ঢুকেছেন, বাট উনি পরিশোধ করে মানে এলিজিবিলিটি ছিল যে আপনি টাকাটা পরিশোধ করলে আপনি টিম নেওয়ার সুযোগ পাবেন। তো যেই টাকাটা বাকি ছিল সেটা তারা পরিশোধ করে ব্যাংক গ্যারান্টি করে তখন আপনার ঢুকতে পেরেছে। মোহন ভাই খুব রাইটলি কিছু ব্যাপারগুলো করেছেন, যেমন আপনি বলেছেন যে আসলে এই 10 কোটি টাকার বিনিময়ে তাদের প্রফিটটা কি, এখানে একটা বড় প্রশ্ন যে কি আছে। মানে আমি যেহেতু ঢাকার সাথে আছি, আমি যদিও মার্কেটিং এর লোক না, আমার এটা নিয়ে চিন্তাও নাই, আমি জানি না, বাট আমি যতটুকু বুঝি ঢাকার যেরকম ভাবে তারা নেমেছেন বা তারা স্পন্সর কালেকশন করছেন, একদম মোহন ভাইকে একটু করে দিই যে 30 লাখ 20 লাখ টাকা উপরে হয়তো এখন 2.5-3 কোটি টাকা দেওয়ার মতো লোক আসছেন আসলে হয়তো বা। তো যাক, দ্যাটস আ পজিটিভ সাইন। হয়তো বা সব টিমের ব্যাপারটা আমি বলতে পারবো না, ঢাকা হয়তো বা স্পন্সরেও তারা ভালো টাকা নিতে পারবেন, প্লাস বেক্সিমকো গ্রুপ যারা নিয়েছেন তাদের ক্রিকেটের বা স্পোর্টসের সাথে ইতিহাসটা একটু লম্বা হয়তো বা। যারা নতুন এসেছেন, যেমন আকরাম ভাই যারা ওনার আছেন ডিবিএল গ্রুপ, তারা বিরাট বড় গ্রুপ একটা, এবং তাদের স্পোর্টসের সম্বন্ধে তাদের ক্রিকেটের একটা দল আছে, যদিও ছোট আঙ্গিকে খেলে, সেকেন্ড ডিভিশনে খেলে, বাট তাদের নিজেদের ক্রিকেট তাদের সাথে একটু ব্যাকগ্রাউন্ড আছে, অথবা মাঠে তাদের যাওয়া আসাটা কম। তো আর বাকি যারা আছেন, ধরেন আমি যদি বরিশাল বুলসের কথা বলি, কিংবা আমি যদি কুমিল্লার কথা বলি, কিংবা সিলেটের কথা বলি, সবাই কিন্তু বিপিএলও গতবার টিম খেলেছিলেন। তারপর বরিশাল বুলসে যারা ক্রিকেটার, ফর্মার সব ক্রিকেটার, রিজভান বা একসময় ক্রিকেট খেলেছেন বাংলাদেশ, মানে এই দেশে ক্রিকেট খেলেছেন, ভুলু ভাই আছেন, যারা আছেন, তারা সবাই কিন্তু ক্রিকেটের সাথে জড়িত একদম। তো হ্যাঁ, ম্যাক্সিমাম যেটা আমরা কিন্তু গত বছর থেকে এই কিছু জিনিস চিন্তা করেই কিন্তু এই যে টাকাটা যেটা মোহন ভাই বললেন, যেটা ক্যাপ করে দেওয়া হয়েছে, যে লটারি সিস্টেম, এই টাকার বেশি কোনো প্লেয়ার পাবে না, যেটার জন্য আমরা চেষ্টা করছি যে টাকাটাকে কন্ট্রোল করে আনতে। কিন্তু সেখানে একটা ক্ষেত্রে আবার ছিল যে বিপিএল এর হাইপটা তোলাটা একটা বড় ব্যাপার ছিল বিসিবির জন্য, যে কারণ আপনি যদি $70,000 আপনি যদি প্লেয়ারকে বেঁধে দেন, সেখানে হয়তো আপনি ক্রিস গেলের মতন প্লেয়ার বা সাঙ্গাকারার মতন প্লেয়ারকে আপনি দেশে আনতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশ এটা একটা বড় একটা ব্যাপার, যদিও সাঙ্গাকারা এখন তার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যাই হোক এখনো উনি লিজেন্ড, বা আমি মনে করি এখনো অনেক বড় স্টার উনি। তো সাঙ্গাকারার মতো ক্রিকেটার বাংলাদেশের বিপিএল পুরো আসরটা খেলবেন, এইটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা বড় একটা ব্যাপার। বা ক্রিস গেল বা বড় বড় প্লেয়ার আসেন, $70,000 হলে হয়তো বা
সেটা হয়তো ক্যাপ থাকতো, সেজন্য বোর্ডকে হয়তো এটা বলতে হয় যে তোমরা ফ্র্যাঞ্চাইজিরা বাইরে থেকেও এই মানে বোর্ডের যে ড্রাফটটা হচ্ছে এর বাইরে থেকেও তোমরা একটা লিমিটেড প্লেয়ার কিনতে পারবে। তো যার জন্য যেটা হচ্ছে যে আমাদের যেই আপনার যে বারটা ছিল 4.5 কোটির ব্যাংক গ্যারান্টি নিয়েছে প্লেয়ারদের, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিরা যদি প্লেয়ারদের পেমেন্ট না করে বোর্ড সেখান থেকে পেমেন্ট করে দিবে। বোর্ডকে এখানে আমি একটু ধন্যবাদ দিই যে এই জন্যই যে গত আসলে যে কথাগুলো বলছিলাম আমরা যারা ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দেয়নি, অনেকগুলো টাকা বাকি ছিল প্লেয়ারদের, আমাদের সুনামের বেশ সমস্যা হচ্ছিল বিসিবির, এবং সেক্ষেত্রে লোকাল প্লেয়ারদের সাথেও একটা বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওদের কিছু টাকা দেওয়া হয়েছে, এবং ফরেন প্লেয়ারদেরও পেমেন্ট দিয়েছেন। যারা ফরেন প্লেয়ার অনেক আসতে চায়নি এই দেশে খেলতে, তারাও কিন্তু আবার আসতে যাচ্ছেন। সুতরাং মানে খারাপ ভালো দুটোই আছে। বিপিএল এর ভালো দিকগুলো যদি আমরা ওইভাবে চিন্তা করি যে কেন আমরা বিপিএলটা করতে চাই, আসলে বিপিএল না করলে কি হয়, কারণ বিপিএল করার পর আমরা যেটা খুবই পরীক্ষিত একটা ব্যাপার, যেটা আমাদের অনেক কিছু ট্যালেন্ট বের হয়ে আসছে। বিপিএল এর কারণে হয়তো বা বাংলাদেশে হয়তো আমরা ওইভাবে দেখি না, বাট গ্রাম শহর অঞ্চলগুলো মানে অঞ্চলে মানে আপনার গ্রাম অঞ্চলগুলো বলেন যেখানেই বলেন, এখানে কিন্তু একটা খেলার প্রচলন ঘটেছে, তার মানে ক্রিকেটকে উজ্জীবিত করছে। জি, আর যেটা হচ্ছে যে এই জন্য বিপিএলটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা বললাম যেটা বলেছিলেন আকরাম ভাই, গত বছরে কেন বিপিএলটা হয়নি, একটা ওয়ার্ল্ড কাপের কথা বলেছিলেন, আমরা চাচ্ছিলাম বিপিএলটাকে ঢেলে সাজাতে। তো সুতরাং সময়ের ব্যাপারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল বিসিবির জন্য, যে আসলে আমরা কিভাবে যাব। তো আপনি দেখেন এই বছর কিন্তু আমরা করেছি যে আমাদের 5.5 কোটি টাকা 1 কোটি টাকা বিসিবিকে যেটা ফ্র্যাঞ্চাইজি ফিস, 4.5 কোটি আপনার যেটা প্লেয়ার্স ব্যাংক গ্যারান্টি ছিল প্লেয়ার্স মানি, এখান থেকে বের হয়তো ক্লাবগুলো হয়তো বা 4.5 কোটি থেকে কোনো ক্লাবের 5 কোটি, কোনো ক্লাবের 5.5 কোটি টাকা, এর বেশি আমার মনে হয় না কারোর খরচ হচ্ছে। আর যেটা হোটেল বা টেলি অ্যালাউন্স এগুলো তো একটা খরচ হবে একটু, তো সেখানে ব্র্যান্ডিং করে আবার কিছু টাকা উঠেও আসবে হয়তো বা। বাট ডেফিনেটলি যারা আসছেন তাদেরকে একটাই ধন্যবাদ আমরা দিতে পারি বিসিবি থেকে, তারা তাদের পকেটের টাকা খরচ করেই ক্রিকেট আসছেন, খেলছেন এবং বাংলাদেশ ক্রিকেটকে ডেফিনেটলি সাপোর্ট করছেন। আমি আশা করি যে যেহেতু লং রানে যদি আপনি চিন্তা করেন যে আগামী 4 বছর ধরে এই দলগুলা বিপিএল এর সাথে সম্পৃক্ত থাকবে, তাহলে হয়তো বা যেটা হবে যে আলটিমেটলি যেটা মাউন্ট ভাই বলছিলেন যে হোম অ্যান্ড অ্যাওয়ের কথাটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ধরেন আজকে যেটা যদি হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হতো এবং যদি এরকম টিকিটিং রাইটসটা যদি ওই ফ্র্যাঞ্চাইজি থাকতো, তাহলে হয়তো উনি অনেকটা রিকভারি করতে পারতেন। মামলা একটা কথা বলছিলেন যে উনি মানে বরিশালের যে টিম করেছেন এবার তিনি সিলেটে চলে গেছেন, সিলেট থেকে কতবার ঢাকায় যাবেন, আবার হয়তো বা রাজশাহী আসবেন। এখন যেটা প্রবলেম হচ্ছে কথাটা, যেমন আপনার সিলেটের কোনো লোক কিন্তু সিলেট টিমটা কিনতে যাচ্ছেন না, এটাও কিন্তু একটা ব্যাপার। আপনার রংপুর একটা লোক কিন্তু রংপুর টিমটা কিনতে যাচ্ছেন না। এখন তো আমাদের টিমগুলো তেমন আমরা এখন বলেছি এই বছর থেকে আমরা মেট্রোপলিটন ভাবে চলে যাব, অর্থাৎ থানা মানে যেমন এইবার একটা কুমিল্লা, যেমন কুমিল্লার যে টিমটা হচ্ছে এটা কিন্তু আমাদের বিভাগীয় শহর না, জেলা শহর, কুমিল্লা হচ্ছে, অথবা এরা পরের বার আমরা নোয়াখালী দেখবো। যেমন আছে যারা ডিবিএল এর ফ্র্যাঞ্চাইজি ওনার, তারা কিন্তু দেয়ার ফ্রম নোয়াখালী, হয়তো তারা বলবেন আমাদেরকে নেক্সট টাইম নোয়াখালী যান, চিটং নামটা না দিয়ে, বিকজ উই আর ফ্রম নোয়াখালী, আমাদেরকে নোয়াখালী যান। হয়তো এইভাবে আমরা দেখবো, হয়তো বা সিলেট হয়নি, মৌলভীবাজার হয়েছে। তো মেন কথা হচ্ছে আপনাকে তো ওই অঞ্চলের বা ওইখানকার লোকটাও হতে হবে, তখন আপনার নাই যেটা হবে যে আমি সিলেটের প্রীতিটা যে তার, তখন কিন্তু সে বলবে না। যেমন আকরাম ভাই চিটং টিমের সাথে ছিলেন, তার টিমে তামিম খেলছে, তার টিমে চিটংয়ের কিন্তু অনেকগুলো প্লেয়ার খেলছে, আপনি যদি খেয়াল করে দেখেন তার টিমের লিস্টে, সেটা কিন্তু উনি চিটংয়ের প্লেয়ারের উপর একটু প্রায়োরিটি দিয়েছেন। তো ওই রকম যদি আমরা চিন্তা করি যে যখন হবেন সিলেটের, কিন্তু সিলেটের প্লেয়ারদের উপরে প্রায়োরিটি দিবে, ঠিক আছে আমার টিমে অলক কাপালি খেলুক বা আমার টিমে তাপস বৈশ্য খেলুক বা যারা এখন সিলেটে এনাম জুনিয়র খেলুক। তো যেমন আপনি যদি রাজশাহীর কথা চিন্তা করেন, আজকে যদি রাজশাহী টিমটা আসতো বা রাজশাহীর অনেকগুলো প্লেয়ার হতো, রাজশাহী নিয়ে বিক্রি হতো। সুতরাং আমি ওইটাই বলি যে আসলে ওই রকম চিন্তাটাও করতে হবে যে আমরা না পেরে উপায় না দেখে তখন এই টিমগুলো তো আমাদের বিক্রি হতো। বাট মাউন্ট ভাইয়ের কথাটা এটাও সত্যি, যখন না হলে হয়তো ওই টিমের ওনারশিপটা যদি হয়তো যদি বলেছে এলাকা ভিত্তিক ওয়াইকিংস নামটা দিলেই হয়তো, কুমিল্লা না বললে হয়তো বা চিটং, ওই যে ওয়াইকিংস দিয়েছেন ওরা, চিটং নাম থেকে ওয়াইকিংস থাকলেই হতো। বা সেক্ষেত্রে হয়তো বা একটু চিটং ঢাকা না হলে জিনিসটা হয়তো মানায় না, যেটা আগে থেকে ছিল হয়তো একটা নতুন করে চিন্তার ব্যাপারটা হয়ে গেছে সত্যি কথা বলার পরে। সেটাই সেটা হচ্ছে মানে এখানে অনেকগুলা বিষয় কি বিপিএল এর এইবারের বিষয় আমি বলবো যে গতবার যে হয় নাই এটা আকরাম ভাই বলেছেন বটে, সেটা একটা কারণ, কিন্তু মেইন রিজন যেটা ছিল সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং মিলিয়ে জিনিসটা এত প্রলম্বিত ছিল, ওইটা বিচারটা শেষ না করে। এবং সুজন ভাই যেটা বলে যে এই ক্রিকেট বোর্ড চাচ্ছিল যে পরের বারের বিপিএলটা যেন ঝামেলা মুক্ত হয়, মানে এটা চাওয়াটা স্বাভাবিক, না হলে তো আরেকবার হলে, ফলে কিছু কিছু ব্যবস্থা নেওয়ার জন্য একটা লম্বা সময় গেছে, প্লাস বিচারও হচ্ছিল, এটা শেষ না হওয়া পর্যন্ত আপনি ঢাকা রাইডার্সকে আপনি কিভাবে মানে ইয়ে করতেন কিভাবে। সো এটা কিন্তু মূল কারণ ছিল যে ফিক্সিং এর কারণটা। তো ফিক্সিং এর প্রসঙ্গ নিশ্চয়ই আমরা তো একটু পরে আসবো। আমি যেটা বলছি যে এইখানে এইবারের ভালো দিকগুলো, অনেকগুলো ভালো দিক আছে, এর মধ্যে একটা হচ্ছে যে এই বিপিএল এর মাধ্যমে কিন্তু আমরা যে শাস্তি দিয়েছি, ম্যাচ ফিক্সিং এর বিষয়ে যে জিরো টলারেন্স দেখেছি, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশ দেখাতে পারেনি, এবং এটা কিন্তু এই বোর্ডের একটা বড় ক্রেডিট। আমি মনে করি এই বোর্ডের এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রেডিট এটা যে ফিক্সিং এর বিষয়ে একদম জিরো টলারেন্সটা দেখানো। কিন্তু
ইয়া ইজ দ্যাট যে এই জায়গাগুলোতে কি হয় যে আমরা প্রথমে যেটা বলছিলাম যেটা যেহেতু আমেরিকান ওয়ে অফ সিস্টেম, ফলে আমাদের এখানে না এটা ঠিক আত্মস্থ করা আমাদের এই সমাজ কাঠামোতে এবং ক্লাব কাঠামোতে একটু কঠিন। যেমন আমেরিকায় কি হয়, ওদের হচ্ছে যে যেহেতু দেশটা ডিভাইডেড, ফলে ওই জায়গাগুলো থেকে এখন ধরেন যে আমেরিকায় 50টা স্টেট আছে, টিম নিয়ে কিন্তু 30 বা 32টা, এই মানে যে আমি যেসব বললাম যে হ্যাঁ, এবং সেগুলো তারা অনেকগুলো ভাগ করে, তাদের সিস্টেমটা একটু অন্যরকম। এখন ওই ওনারশিপটা যদি আপনি সৃষ্টি করতে না পারেন, তাহলে হচ্ছে কি এই অঞ্চল ভিত্তিক দেয়াটা কেন, এবং আপনি নামটা আমরা দেই কেন? আমরা নামটা কিন্তু দেই মূলত নাম দেওয়ার ইউজটা কি, কম্পিটিটিভনেস তৈরি করা। সেই কম্পিটিটিভনেস তৈরি করতে তো ওনারশিপ লাগবে। আরেকটা হচ্ছে ক্রিকেট বিস্তার, যদিও বিপিএল দিয়ে হয়তো বিস্তার ওইভাবে হবে না, কিন্তু বিস্তার। এখন আমাদের দেশে হয় কি, আমাদের স্ট্রাকচার তো খুব বেশি ঢাকা কেন্দ্রিক, আমরা কিন্তু এখনো রিজনালি যাইতে পারি নাই। তো ফলে ঠিক নামগুলো আমি যখন দিচ্ছি এবং তার কোনো জাস্টিফিকেশন আমি কোনোভাবেই করছি না, সো এটা আসলে উল্টা একটা কোয়েশ্চেনেবল জায়গায় দাঁড়ায়। যেমন আমি জানি যে সিলেটে কিন্তু কালকে এটা নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ হচ্ছে, আমরা যদি মিডিয়া দেখি পত্রপত্রিকাগুলোতে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে যে আমাদের কোনো প্ল্যান নেই, এবং সিলেটে আপনারা জানেন ইজম বেশি, ফলে এই জায়গাগুলো কিন্তু একটা জাস্টিফিকেশনের ব্যাপার আছে। দ্বিতীয় আরেকটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে ইয়ার যে বিষয়টা, এই আমি যে টাকা পয়সার বিষয়টা বলছি যে 10 কোটি টাকা যদি কেউ খরচ করে ক্রিকেটে, এটা তো খুবই ভালো, সমস্যা নাই। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে কেউ যদি এরকম নিবেদিত প্রাণ সংগঠক যদি থেকে থাকে, তা আমরা খুশি হতাম যদি সে আগেই আসতো, শুধু বিপিএল উপলক্ষে আসবে কেন, এরকম লোক তো আগে আসতে পারতো। এবং এটা কন্টিনিউস থাকা যে আমি বিপিএল এসে 10 কোটি টাকা যদি খরচ করতে পারি, তাহলে উনি ওই এলাকায়, ধরেন আমি একটা নাম নিচ্ছি, তাহলে উনি সিলেটে একটা একাডেমি করার চেষ্টা করবে না কেন? সিলেটের এই জিনিসটা যেমন, এবং গতবার আকরাম ভাই বিপিএল এর আগে এই ওনাররা কিন্তু অনেকেই এমন সব কমিটমেন্ট দিয়েছেন যে মনে হচ্ছিল মোটামুটি শেষ করবেন, এবং আমরা তখনও সন্দেহ প্রকাশ করেছিলাম। এখন হচ্ছে আপনারা যেহেতু আছেন টিমের সঙ্গে, আপনারা এটা এনশিওর করেন জিনিসটা যেন জাস্টিফিকেশন থাকে, উনি সিলেট টিমটা নিয়েছেন কোনোভাবে যেন জাস্টিফাই করেন। আকরাম ভাই, আমার একটা আছে, একটা ফোন আছে, আগে দেখে নি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছি, আমি তো আসাম ভাইয়ের সাথে কথা বলবো। জি জি বলেন। আসসালামু আলাইকুম আকরাম ভাই, ভালো আছেন? জি জি ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে সুজন ভাইকে, মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ, বিপিএল নিয়ে আপনারা একটি কথা বলতেছেন। তো ভাই আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আপনারা দুইজন বিসিবির পরিচালক এখানে আছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে বিপিএলটা হচ্ছে ভবিষ্যতে প্লেয়ার তৈরি করার একটা কারিগর। তা এবারে বিপিএল এ কি প্রতিটা দলে 19 দলের প্লেয়ার বাধ্যতামূলক খেললে ভবিষ্যতে ভালো হতো না? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 19 দলের কথা বলেছে। হ্যাঁ আকরাম, আমি বলি আমার যেটা হয়েছে, যে ফাইন্ডিংস আমি দেখলাম মিডিয়া থেকে যেটা আসছে, যে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি প্লেয়ার হচ্ছে পাকিস্তানি, এটা 50-এর উপরে। হ্যাঁ, তো এবং এই লিস্টেড প্লেয়ার ছিল, মানে ড্রাফট লিস্টেড প্লেয়ার 50। তো এর মধ্যে খুব মজার ব্যাপার হলো এই মুহূর্তে সবচেয়ে বেশি প্লেয়ার নিয়ে যে কথাগুলো আসে, সেখানে সবচেয়ে মানে যদি আপনি বলেন যে শৃঙ্খলাহীন হিসাবে, তাহলে সবচেয়ে বেশি আসে প্লেয়ারের নাম হলো পাকিস্তানের প্লেয়ারের। এবং এর মধ্যে যাদের দেখলাম কিছু লোক যারা আছে, তারা সদ্য কারামুক্তি, ভাইরাস থেকে আক্রান্ত হয়ে তারপরে তারা আমাদের এখানে এবার খেলার সুযোগ পাচ্ছে। তা আমার কথা হলো যে ওদের কাছ থেকে আসলে ওই ইয়াগুলোর কাছ থেকে, মানে ওই দলের, মানে ওই দেশের দলের প্লেয়ারদের যারা এরকম অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরকম, তাদের কাছ থেকে আমাদের ক্রিকেটের উন্নতি কি করে? আপনার ধন্যবাদ, আপনি খুব ভালো কোয়েশ্চেন করেছেন কিছু। তো তারপর আমি যে ফোনটা এসেছিল ওই ভাইকে আমি যেটা বললাম যে আন্ডার-19 আসলে আমাদের তো ওয়ার্ল্ড কাপ আছে 2016-এ ফেব্রুয়ারিতে, তো সেখানেই কিন্তু আপনার আন্ডার-19 এর প্লেয়ারগুলো। আর আমার মনে হয় যে এইসব টুর্নামেন্টে আন্ডার-19 প্লেয়ার খেলাটা হলো টু আর্লি। ও মনে করেন ওদের পারফরমেন্স দেখবে, তারপর আসবে। যাই হোক, সেটা হলো আরেকটা যে ব্যাপারটা হয়েছে যে আপনার আমরা কিন্তু ইন্ডিয়া যখন আইপিএল শুরু হয় তখন কিন্তু আপনার ম্যাক্সিমাম দেশে কিন্তু ক্রিকেট বন্ধ থাকে, ওদের কিন্তু আর কেউ কেউ সাথে খেলে না, বিকজ ওরা কিন্তু আপনার যে কোনো প্লেয়ারকে কিন্তু ওরা নিতে পারে, বাট ওটা ছাড়া কিন্তু অন্য সব দেশে ওই অ্যাডভান্টেজটা পায় না। তো আমাদের এখানে যে জিনিসটা দেখেছি যে আমাদের যে আমরা লিস্ট পেয়েছি বা যে প্লেয়ারগুলো আসছে, আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যস্ত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আপনার ইন্ডিয়া তো বাইরে খেলতে দেয় না। তো মোটামুটি আপনার পাকিস্তান থেকে, এবং পাকিস্তানে যারা খেলছেন এবং যারা কারেন্ট প্লেয়ার আছে ওরা ডিসেম্বর 1 তারিখের পর খেলবে আপনার। এবং আরেকটা হলো যে শ্রীলঙ্কান যারা মনে করেন ন্যাশনাল টিমে আছে নাই, ওই ধরনের প্লেয়ার আসছে। বাট এখানে কিন্তু আপনি ও যে দোষটা করেছিল, ওটা সাফার করেছে গত 5 বছর। আমি মোহাম্মদ আমিরের কথা বলছি, সে মনে করেন যে আপনার গত 5 বছর কিন্তু সে আপনার ক্রিকেট খেলতে পারেনি। বাট ডেফিনেটলি সে তো এর চেয়ে বড় সাজা তার হইতে পারে না, যে ছেলেটা 17-18 বছরে গিয়ে সারা দুনিয়াটা আপনার সারপ্রাইজ দিয়ে দিল, এত
ভালো বলার, সে কিন্তু আপনার একটা বেডিং করে আপনার 5 বছর সাসপেন্ড হয়েছে। বাট এটা তো মনে করেন এই জন্য কিন্তু আমাদের বোর্ডেও কিন্তু আপনার আকসু আছে, প্লাস ডেফিনেটলি এদের পিছে তো এই জিনিসটা কিন্তু আপনার যখন টিমে আসবে তার আগে কিন্তু বলা হয়ে যাবে। এবং আর এটা কোনো উপায় ছিল না যে মনে করেন আপনার ভালো ভালো প্লেয়ার কিন্তু আর সবাই আমাদের টিম ফ্র্যাঞ্চাইজি হয়েছে আপনার 6টা। আর যে জিনিসটা হয়েছে যে আপনার বিশেষ করে দেখেন আপনার নিউজিল্যান্ডে কিন্তু কন্ট্রোভার্সি আছে, আপনার নিউজে আসতেছে, ওরাও কিন্তু আইসিএল সেখানেও কিন্তু আপনার ওদের নিউজটা কিন্তু আমাদের এখানে বেশি আসে না। আমরা নর্মালি যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার জিনিসটা আসে, বাট তারপরেও যে এটা আমি মনে করি যে আপনার ক্লাব, প্লেয়ার এবং সাথে সাথে বিসিবিতে আকসু এটা কিন্তু খুব ভালোভাবে নজর দেওয়া উচিত। এবং ওরা জানে যেহেতু এই বোর্ড কিন্তু আপনার এটা কোনো মতেই সহ্য করছে না, তো এটা নিয়ে আমার মনে হয় যে সবাই স্ট্রিক্ট থাকবো আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, সেই জিনিসটা আমরা থাকবো। এবং আমি পিছিয়ে একটু ফিরে যেতে চাচ্ছি যে এবার কিন্তু টিমে যখন আমরা প্রথম ক্রিকেট বোর্ড যখন বলেছিল যে আপনার বিপিএল এ কারা, তখন কিন্তু 12টা টিম এসেছিল। তখন কিন্তু আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব কিন্তু আপনার সবার সাথে বসেছিলেন এবং বলেছিলেন যে আমরা কিন্তু যারা আসবে ওদেরকে দেখবো ওরা কি আপনার কমার্শিয়ালি আসতেছে না সত্যি সত্যি আপনার ক্রিকেটের জন্য আসছে। যেমন আমি ব্যাক্সিমকোর কথা বলি, আমরা যখন খেলতাম তখন তো স্পন্সর বলতে কিছু ছিল না, তখন কিন্তু আমরা 4টা দল মিলিয়ে খেলেছি, সেখানে কিন্তু আপনার একটা ব্যাক্সিমকো ছিল, কিছু টাকা দিয়েছিল মনে করেন। এখন মনে করেন ডিবিএল এর যে ব্যাপারটা আসছে, ডিবিএল এর সাথে মনে করেন যে ওনারা ক্রিকেটকে অনেক পছন্দ করেন, ওনারা বাংলাদেশ যখন ন্যাশনাল টিম খেলে তখন কিন্তু ওনারা সবাই যায়, ইভেন পুরো ফ্যামিলি নিয়ে আপনার। তো ওনাদের সাথে আমার গত 8-10 বছর থেকে পরিচয় আছে এবং আমিও ওনাদেরকে বলছি যে আপনাদের মতো লোক আসা উচিত, এবং দে আর ওয়ান অফ দ্য বেস্ট আপনার গার্মেন্ট সেক্টরে। এবং ওনাদেরকে সেম কথা যে কথা মামুন বললো, আপনারা বললেন যে ওরা যে শুধু বিপিএল এ এসে যে একটা ফ্র্যাঞ্চাইজ কিনে যে ওই টিভির সামনে আসবে বা ওরা যে মানে শুধু নিজের এক্সপোজারটা দেখবে তা না, ওদের যে এখন পর্যন্ত যে অ্যাটিটিউড দেখেছে ওরা প্ল্যান করেছে। এর মধ্যে চিটাগাং গিয়ে নাসির ভাইয়ের সাথে আমাদের মাননীয় মেয়রের সাথে আলাপ করে যে ওরা একাডেমি করার চিন্তাভাবনা প্রকাশ করেছে এবং চিটাগাং ক্রিকেটের জন্য যা যা লাগবে, যতদিন হেল্প লাগবে উনি কিন্তু ওইভাবে মানে বলেছেন যে আমরা হেল্প করব। তো আমার মনে হয় যে এবারকার যারা আসছেন ওরা কিন্তু আপনার, আর মামুন যেটা বললো যে আপনার 10 কোটি আসলে অতটা যাবে না, বিকজ আমার মনে হয় যে ম্যাক্সিমাম 7 থেকে 7.5 কোটি টাকা যাবে। আর একটা জিনিস জানেন, এখন যেমন এক সময় ক্রিকেট বোর্ডের জার্সি কিন্তু আপনার কোনো টাকা পেতাম না, আমরা যখন খেলছি তখন কিন্তু আমরা বাকিতে টিকিট টাকা পেতেন না, স্পন্সরের কথা বলছি না, স্পন্সর হ্যাঁ স্পন্সর, এখন কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু 2 বছরের জন্য আপনার 40 কোটি টাকা পেয়েছি আপনার বাংলাদেশ টিমে। তো আমার মনে হয় যে এখন যে আপনার প্রত্যেকটা দলই কিন্তু আপনার না হলেও 3-4 কোটি টাকা আপনি স্পন্সর পেয়ে যাবে। সুজন ভাই আমাকে বলেন, আপনার যে লিস্ট যেটা ছিল তাতে দেখা গেলো দেশি প্লেয়ার থেকে বিদেশি প্লেয়ার বেশি ছিল, 1 নাম্বার। 2 নাম্বার যে আমাদের মানে যাদেরকে আইকন বলছি আমরা, তো এই আইকনের মধ্যে যদি আপনি ওয়ার্ল্ড আইকনই ধরেন তাহলে কিন্তু মানে সাকিবের যেটাকে এটাকে কিন্তু ফেলে দেওয়ার মতো না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে সাকিব যা পাচ্ছে তার থেকে এই যে আপনার সাইদার মূল্য বেশি পাচ্ছে। মানে এই যে জায়গাগুলোতে যেমন তার রেটিংটাকে আপনারা এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা হয়েছে আমাদের যখন এটা করার পর। মানে আপনি যদি ওইভাবে গ্লোবালি দেখেন যে আমাদের সবচেয়ে বড় আইকন হচ্ছে সাকিব, যেগুলো বিশেষ করে নাম্বার 1 অলরাউন্ডার, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলতে যায়, মানে আইপিএল যায়, সিপিএল যায়। ইন্ডিয়া কিন্তু তাদের দেশের লোককে সবচেয়ে হাইয়েস্ট পেমেন্ট দিয়ে যায়। জি, তো যেটা হয়েছে যে আমরা আসলে যেটা আপনার প্রথম কথা যেটা মাউন্টের কথা থেকে বলি যে আমরা চেয়েছিলাম যে টাকাটা কন্ট্রোলে আনতে, বিসিবি যাতে ফ্র্যাঞ্চাইজিরা ফুল পেমেন্ট করতে পারে। তো আমরা যদি দেখা যে হ্যাঁ আপনি যদি ওইভাবে করেন, সাকিবকে আমরা হয়তো আলাদা করে বলতে হতো সাকিবের পেমেন্ট $2 লাখ হতে পারে, মানে সবচেয়ে বেশি হতে পারে, কিন্তু তখন আমরা সাকিবকে আবার আমাদের দলের সাথে আলাদা করে ফেলতে চাই, সেটাও আমরা চাইনি। যে আমরা চেয়েছিলাম যে আইকন আমাদের 6 জন তারা একরকম পেমেন্টটা পাক, মানে কাছাকাছি পেমেন্টটা পাক। তো আমরা এটা নিয়ে কিন্তু ছেলেদের সাথে বিস্তার, মানে আমরা যখন এটা অ্যানাউন্স করার আগে বাংলাদেশ টিমের সাথে কিন্তু বসেই করা হয়েছে। তারা হয়তো বা পুরাটা খুশি না হতেও পারে বা খুশি হতেও পারে, বা তারা যখন প্রথমে বলেছিল যে আমাদেরকে এই এতগুলো টাকার কমিটমেন্ট না করে একটা ছোট অঙ্ক দেন বা সেটা পুরোটা দেন, ওদের কথা ছিল এটাই যে আমরা তো অনেক ক্লোজ বিশ্বদের সাথে, টিমের ম্যানেজার থাকি, কথা বলি ওদের সাথে অনেক কথা, বা শুনবে এরকম $2 লাখ $1.5 লাখ আমাদেরকে যে অকশনে উঠান, এই করেন সেই করেন, তার টাকা পাই না কিছুই, তার থেকে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেন যেটা আমরা পাবো, হয়তো ওদের এক্সপেকটেশন থেকে কিছুটা কম, আমি অস্বীকার করছি না।
বাট টু বি ভেরি মানে অনেস্টলি সেড যে আমরা প্রথমবার আবার এটাকে আমরা থার্ড এডিশন বললেও আমরা কিন্তু নতুনভাবে চিন্তা করছি যে বিপিএলটাকে শুরু করার, একটু ঢেলে সাজানোর, যে সব দিক থেকে যাতে আমরা মানে সঠিকভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি। তো নেক্সট ইয়ার অবশ্যই এটা আমাদের মাথায় থাকবে যে আমাদের প্লেয়ারদেরকে আমরা আস্তে আস্তে টাকাগুলো বাড়াই। কারণ এই বছর হয়তো বা আমরা লোকাল পেমেন্ট ছিল প্রায় 2,10,00,000 টাকা, যেটা আর ফরেন প্লেয়ারের পেমেন্ট ছিল প্রায় 2,40,00,000 টাকা। এইটা বাজেট করেই কিন্তু আমরা 4.5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বোর্ড নিয়েছিল। মানে আপনি যে এখন একটা জিনিস ধরেন বাংলাদেশেও নানান সমস্যা, এখন বিদেশিরা আসতে যাচ্ছে না, আমাদের এক কোচ কনফার্ম হয়েছিল এক দলে, সে এখন দেশের অবস্থা শুনে সে আর আসবে না। আপনি জানেন অনেক সমস্যা, বাংলাদেশ ক্রিকেট থেকে আপনার অস্ট্রেলিয়া আসলো না বিভিন্ন নিরাপত্তার কারণ দেখে, অনেক কিছু দেখিয়ে। তো আমাদের এখানে যদি আমরা প্লেয়ারদেরকে একটু লোকাল প্লেয়ার থেকে বেশি না দিই পয়সা, তো ফরেন প্লেয়াররা কেন বাংলাদেশে খেলতে আসবে? এক হচ্ছে এত সমস্যা, তাহলে পয়সাও যদি কম পাই। তা আমরা তো চাই বিপিএলটা হোক, আমরা চাই আমাদের ছেলেদের উন্নতি হোক, কারণ উন্নতিটা এইভাবেই হবে। আমি বলি না যে এটা ইয়ুথ ডেভেলপ করার জন্য ক্রিকেট, ডেফিনেটলি না। বাট হ্যাঁ, আমাদের যারা কারেন্ট প্লেয়ার, যারা কারেন্ট খেলে, তারা যখন এই ড্রেসিং রুমটা শেয়ার করবে উইথ সাঙ্গাকারা বা ক্রিস গেল বা অন্য একটা প্লেয়ারের সাথে, ওই যে প্রফেশনালিজমটা থাকবে ড্রেসিং রুমের মধ্যে, বা ফরেন কোচ আসছেন, ওই জিনিসটা কিন্তু আমাদের ডেভেলপলি ইমপ্রুভ করবে, অনেক ইমপ্রুভ করবে। এবং মাঠের ক্রিকেটে যখন এই কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, এইসব ফাস্ট বোলিংকে খেলবে বা এরকম ব্যাটসম্যানদের জিনিসটা বল করবে, তখন ছেলেদের মধ্যে যে সাহসটা, সেই সাহসের একটা ব্যাপার অবশ্যই তৈরি হবে। তো সেই সব কারণ থেকেই আসলে টাকার ব্যাপারটাকে আমরা লিমিটেড করেছিলাম। বাট আমি আপনাকে একটু মেকশিওর করতে পারি, অবশ্যই বোর্ড থেকে চিন্তা করা হচ্ছে, আমরা বারবার চিন্তা করেছি, প্রেসিডেন্টও একবার চিন্তা করেছে সাকিব বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, তাকে আমরা তো কম দিচ্ছি, অনেক কথা এসছে। বাট আমরা চাইনি যে সাকিব যেহেতু বাংলাদেশেরই প্লেয়ার, ও দারু 10টা ছেলের সাথে টিম ড্রেসিং রুম শেয়ার করে, 10টা ছেলের সাথে মাঠ শেয়ার করে। তো আমরা চাইনি যে একটা ছেলেকেই শুধু অনেক উপরে উঠিয়ে দিয়ে বা বাকিগুলোকেও ডিপ্রাইভ করা। কারণ এক সাকিব যেহেতু বাংলাদেশ টিম জিতে না, বাংলাদেশ টিম সবাই ভালো খেলে বলেই জিতে এখন। তো মানে আমরা একটা দল হিসেবে চিন্তা করি বাংলাদেশ ক্রিকেটকে। হ্যাঁ, সাকিব আমাদের ডেফিনেটলি হিজ ওয়ান অফ দ্য বিগ আইকন, নট ফর বাংলাদেশ, ইন্টারন্যাশনাল লেভেলেও বিশ্বের সেরা অলরাউন্ডার মানে অনেক বড় আইকন সে। বাট আমরা থ্যাঙ্কস টু সাকিব যে ও জিনিসগুলোকে মেনে নিয়েছে, এটা ওকে ধন্যবাদ দিতে। এটা জেস্টারও ডেফিনেটলি, এটা অনেক বড় জেস্টার যে ও সেটা মেনে নিয়েছে। বাট আমি এটাই বলি যে আগামী বছর হয়তো আমরা একটা মাথায় রাখবো যে অ্যাটলিস্ট ছেলেদের টাকা যাতে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল এ গ্রেডের প্লেয়ারদের টাকার কাছাকাছি যায়, আমাদের আইকনদের টাকা, সেটা আমরা একটা অবশ্যই চিন্তা করব। এবং আরেকটা জিনিস যে সরি আমি যে আমরা কিন্তু এবার দায়িত্ব নিচ্ছি মনে করেন প্লেয়ারদের পেমেন্টের ব্যাপারে। অনেক ফোন আসে, অনেক যেমন আমাদের ফিজিওরা যারা কিন্তু আপনার টিমের সাথে কাজ করে, ওরাও কিন্তু গত বছর লাস্ট বিপিএল এ কিন্তু আপনার কোনো টাকা পয়সা পায়নি। তো আমরাও যেটা হোম অ্যান্ড এওয়ে যে কথাটা বলেছে, এখন কুমিল্লায় যদি আমরা খেলতে দিই, কোথায় খেলবে? কুমিল্লা তো কোনো এখন নিজস্ব কোনো মাঠ নেই। তো আমার মনে প্রত্যেকটা জিনিস ডেভেলপ করতে আমাদের কিছু সময় লাগবে, এবং আস্তে আস্তে জিনিসটা কিন্তু হোম অ্যান্ড এওয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার মনে ক্রিকেটটা যে আপনার এক্সপোজার পাওয়ার জন্য এবং ক্রিকেটটা পপুলার জন্য আমার মনে হয় যে হোম অ্যান্ড এওয়েটা ভেরি ইম্পর্টেন্ট। বাট তার সাথে সাথে কিন্তু আপনার যে জায়গায় হবে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার আমাদের। আমরা শেষ পর্যায়ে আছি, মামুন। হ্যাঁ, সুজন যেটা কথা বলেছে যে হ্যাঁ, আমাদের উজ্জীবিত করার জন্য টাকা, তারপরে আমাদেরকে ব্র্যান্ডিং করার জন্য, এই দেশের খেলাকে ইয়া করার জন্য এটা হবে। তো আপনার কি মনে হয় যে এই সার্বিক অবস্থার প্রেক্ষাপটে এবার যে প্লেয়ারগুলো আসছে, যারা খেলতে আসছে, আবার কিছু অর্ধেক তো আমাদের পড়ে গেছে, যে আমাদের 120 বা 24 জনের ইয়া ছিল লিস্টের মধ্যে, তার মধ্যে দেখা গেলো 63 জন ইয়া পেয়েছে, দল পেয়েছে, আর বাকিগুলো পায়নি। তো ওইটাও যেমন এটার মধ্যে আছে। পাশাপাশি সার্বিকভাবে আপনার মনে হচ্ছে যে এবারের বিপিএলটা নির্ভেজাল হবে? না, মনে হচ্ছে না। এটা আমার কাছে কখনোই মনে হয় না বিপিএল জাতীয় টুর্নামেন্ট নির্ভেজাল কোনোদিন করতে পারবেন না আপনি, এটা সম্ভবই না। বিকজ হচ্ছে কি, এটা তো আসলে সত্যি কথা বললে ইটস নট দ্যাট, মানে ইটস নট পিওর ক্রিকেট, ইটস মোর অ্যাবাউট লট আদার থিংস দেন ক্রিকেট। এটা আমাদের মানতেই হবে, এটা প্রমাণিত, এটা আমার কথা না, আমি ফ্যাক্ট দ্বারা প্রমাণিত। কারণ এখানে অনেকগুলো জিনিস কাজ করে, মানে এখানে হচ্ছে ক্রিকেটের চেয়ে আপনার মনে করেন যে ব্র্যান্ডিং, কমার্শিয়ালাইজেশন, সেই সমস্ত জিনিস অনেক কাজ করে। নন ক্রিকেটিং লোক যখন একটা জায়গায় যাই বলি, আমরা যেভাবেই দেখি, যখন একজন বিত্তের শক্তিতে বলিয়ান একজন লোক যখন একটা দলের প্রধান হবে, যতই আপনি যাই করেন তার কথাটা একটা কথা বলেছে যে ক্রিকেট বোর্ডে বিভিন্ন লোক যারা আছে তাদেরকে না, হি ইজ সুপ্রিম। গতবার আমরা জানি তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে ঝামেলা হয়েছে দুরন্ত রাজশাহীতে, এবং যিনি মালিক সাহেব উনি শেষ পর্যন্ত বলেছেন যে আমার টিম আমি যাকে ইচ্ছা করবো। তামিম তো ন্যাশনাল ভাইস ক্যাপ্টেন, এবং তামিম তো এটা মানে ফলে এটা বলার তখন কিছু করার থাকবে না, আলটিমেটলি থাকবে না। আচ্ছা, আমি বলি কি, এটা আমাদের বিপিএল বলে না, এই যে প্যাটার্নটাই আসলে ইয়া করছেন, পুরো পৃথিবীতে দেখা যায়, সব জায়গায় আইপিএল বলেন, শ্রীলঙ্কান লিগ বলেন, এবং সব জায়গায় হচ্ছে কি এত কিছুর সাথে ফিক্সড ম্যাচ ঠেকানো যাচ্ছে না। কারণ এটা যেটা হয়, এখানে প্রবলেমটা কি, ধরেন যে ক্রিকেটাররা একসময় ন্যাশনাল টিমের খেলাটাই ছিল তাদের প্রধান খেলা,
ঠিক আছে, তো এইটা দিয়ে কিন্তু তারা রুটি রুজি ছিল। ক্লাবটা কিন্তু আমাদের দেশে ছিল, কিন্তু অন্যান্য দেশের ক্লাব কিন্তু সেকেন্ডারি ছিল, সেকেন্ডারি মানে টাকাই পেত না, এরকম পাকিস্তান ইন্ডিয়াতে। এখন যেটা হয়েছে, এখন যখন হচ্ছে ফলে ন্যাশনাল টিম কিন্তু প্লেয়াররা, ন্যাশনাল টিমের প্লেয়ারদের চরিত্র মানে প্লেয়ারদের স্খলন হয়েছে ন্যাশনাল টিমে। একটা প্লেয়ার সেটা ন্যাশনাল টিমের হয়ে ফিক্স খেলছে, তার ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে বিট্রে করেছে, এই জায়গায় চলে গেছে ক্রিকেটের নৈতিকতা। এবং ক্রিকেটের নৈতিকতা যখন ওই জায়গায়, তখন এসছে বিপিএল, আইপিএল এইসব টুর্নামেন্ট। ফলে নৈতিকতা যখন শেষ, তখন এসছে এই জায়গায়। ফলে যে প্লেয়ারটা দেখেছে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সঙ্গে বিট্রে করা যায়, তার কাছে এইসব গৌণ বিষয়। এবং আপনি দেখেন এগুলো তো মানে এটা কি, এটা হচ্ছে আগে সুজন বেড়া খেলতেন, সুজন বেড়া খুব ভালো খ্যাপ প্লেয়ার ছিলেন। এটা বেসিক্যালি বিদেশি প্লেয়ারদের কাছে এটা হচ্ছে খ্যাপ খেলার মতো। তারা যে আসে বরিশালের আর খুলনা কুমিল্লা বাংলাদেশের কিচ্ছু যায় আসে না, টাকা দিবে খেলবে। এখন আপনি বলতে পারেন যে পৃথিবীর সব জায়গায় তাই, সব জায়গায় তা নয়। কিন্তু যদি এরকম হতো যে মনে করেন যে আইপিএল বিপিএল সব এক সময় হয়, ফলে একটা প্লেয়ার সে একটা দলে খেলে, এ আজকে খেলছে বরিশাল বুলসে, কালকে খেলছে মনে করেন যে ক্যারিবিয়ান পাইরেটসে, পরশুদিন খেলছে ওয়েস্ট ইন্ডিজ ইয়েতে, তার কাছে কিন্তু ওই সমস্ত প্লেয়ারদের হ্যাঁ মনেও থাকে না, আমার যাযাবর আমাদের কাছে মনেও থাকে না। এবং ফলে হচ্ছে কি তাদের কোনো ওনারশিপ নেই এবং তারাই বেশি করে। আমাদের প্লেয়ারদের চেয়ে কিন্তু যদিও আশরাফুল ধরা পড়েছে, বিদেশি প্লেয়ার আপনি কতগুলো বিদেশি প্লেয়ার ইনভলভ ছিল, বিদেশি প্লেয়াররা বেশি করে। এবং তাদের দেখে এই যে আমরা এত কথা বলি যে আমাদের প্লেয়াররা শিখবে, খুবই শুনতে খুবই ভালো শোনায়, প্র্যাকটিক্যালি বললে আমাদের প্লেয়াররা কিন্তু এটাও শিখতে পারে। আমাদের প্লেয়াররা যে সিরিয়াস না থাকে, আমাদের প্লেয়াররা দেখেছে এই প্লেয়াররা কত বড় ক্রিস ক্যান্স মনে করেন, এই যে ম্যাককালাম দিন বলছিল যে আমার হিরো ছিল, এই জন্য ম্যাককালাম কমপ্লেন করে নাই। সেই রকম প্লেয়াররা যখন আসবে, যখন তাদের মধ্যে দেখবে তারা অপশন নিয়ে এসছেন, হ্যাঁ তারা অপশন নিয়ে এসছে, তাদের মধ্যে যখন দেখবে তারা ক্লাস ভাবে খেলছে, তারা এরকম ঘটনায় জড়িত থাকছে, তখন আমাদের প্লেয়ারের বিভ্রান্ত সুযোগ আছে। এবং ইন্ডিয়াতে হয়েছে, ইন্ডিয়াতে কিন্তু কিছু তরুণ প্লেয়ার কিন্তু তাদের পুলিশ গ্রেফতার পর্যন্ত করেছে। ফলে হচ্ছে কি এটা শুধু আমরা যদি বলি তাহলে হবে না, কিন্তু তাহলে কি করতে হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। এবং আমাদের এখন যেটা পজিটিভ জিনিস, ধরেন যে সুজন ভাই, আকরাম ভাই, তারা দলে আছেন, তারা ক্রিকেট বোর্ডের মেম্বার। এবং নিশ্চয়ই আমি মনে করি, আমি যে কথাগুলো বললাম এগুলো তাদের কথা, কারণ ক্রিকেটার হিসেবে সবার আগে যত কিছু হোক তারা চান যে ক্রিকেটটা প্রপারলি খেলা হোক। আপনি যত কিছু হোক, যত টাকা আসুক, লাখ লাখ টাকা হোক, যদি খেলা পাতানো হয় আর আপনি ব্র্যান্ডিং হলো, আপনার লাখ লাখ টাকা আয় করলেন, লোকে দেখলো, হাততালি দিল, কিচ্ছু যায় আসে না, এটা ম্যাটারই করে না। কারণ শেষ পর্যন্ত আপনি যদি এইভাবে চলে, আমি বললাম ক্রিকেট WWF এর মতো হয়ে যাবে, যে একসময় পাতানো ম্যাচ হয়ে যাবে। কারণ হচ্ছে যে ঠিক আছে পাতানো ম্যাচ যেমন WWF আমরা কেন দেখি, আমরা জানি ওটা পাতানো, কিন্তু দেখতে ভালো লাগে। একসময় আমরা তো জানবো যে ক্রিকেট পাতানো খেলা, কিন্তু দেখতে ভালো লাগে তাই দেখবো। ওই সিনেমা নাটকের মতো আমরা জানি স্ক্রিপ্ট করা, কিন্তু গল্পটা তো আমি জানি না, কাজে আমি দেখি। এখন এই জায়গায় তো ক্রিকেটকে আমাদের ঠেকাইতে হবে। এবং আইপিএল বিপিএল এই ডেঞ্জার নিয়ে এসছে কিন্তু। আর আরেকটা কথা বলা হয় যে বিপিএল আইপিএল থেকে প্লেয়ার তুলে, দেখেন এটা নিয়ে আমার কিন্তু প্রশ্ন আছে। কিরকম প্রশ্ন আছে, ধরুন আমাদের যে গত বছর আমাদের বিপিএল হয় না, আমাদের তাসকিন গত বছর আমরা সবচেয়ে বেশি প্লেয়ার পেয়েছি। আমি যদি চিন্তা করি, আমাদের মনে করেন যে মুস্তাফিজ, সৌম্য, এরা কিন্তু কেউ সবাই আসছে, কিন্তু প্রোডাক্ট না। এক নম্বর আরেকটা বিষয়, মজার বিষয়, আমি ছেড়ে দিচ্ছি আকরাম ভাই, সেটা হচ্ছে শেষ পর্যায়ে, সেটা হচ্ছে ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়া যে আইপিএল করেছে, কিন্তু ইন্ডিয়ার আইপিএল থেকে কিন্তু সেই অর্থে কোনো প্লেয়ার তৈরি হয়নি, বরং অন্যান্য দেশে সে প্লেয়ার তৈরি করে নিয়ে গেছে। উল্টা ঘটনা ঘটেছে। এখন কিন্তু ইন্ডিয়া এটা নিয়ে ভাবছে, কারণ দেখেন ইন্ডিয়া কিন্তু আইপিএল সেই অর্থে প্রোডাক্ট নেই, বা যারা করেছে তারা আউট হয়ে গেছে, বরং ওরা তৈরি হয়েছে। বাট তারপর আমাদের বিপিএল করতে হবে, কারণ আমাদের টি20 খেলতে হবে। আক্রমণকে দিচ্ছি আমি একটা কথা বলি, মানে আমরা একটা এক্সপেরিয়েন্স বলি। এই বছর এক্সপেরিয়েন্স হলো সাঙ্গাকারার সাথে ফোনে কথা বলছি, তো মানে ঢাকার জন্য কথা বলছি, সাঙ্গা খেলবে কিনা এখানে, এর জন্য সাঙ্গা তখন আমাকে বললো যে আর ফরেন প্লেয়ার কাজে নিচ্ছ। আমি মামুনের কথাটা ধরেই বলি, কেন বলছি যে জেন্টলম্যান যে এখনো আছে ক্রিকেটে, জেন্টলম্যান কেন আছে ক্রিকেটে, ও এরকম টিমমেট চায় যারা এইসব কাজ করবে না। আচ্ছা শেষ, একদম শেষ মিনিটে চলে আসছি। হ্যাঁ আপনি আপনারটা বলেন। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আপনার বিপিএল কিন্তু আপনার প্লেয়ার আপনার তুলবে না, বাট ক্রিকেটকে এক্সপোজারটা করবে, আপনার ক্রিকেটে ইন্টারেস্টটা বাড়াবে, এবং বাকি কাজটা কিন্তু বোর্ডকে করতে হবে, যেটা আমরা ডেভেলপমেন্ট করছি, আন্ডার-19 করছি। বাট তারপরেও সব কথায় যে শেষ কথা হলো যে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করব, টিমের সাথে আছি, বোর্ডের সাথে আছি, এবং বোর্ডের সবাই আমরা এই জিনিসটারই অ্যালার্ট থাকবো যে বাংলাদেশ ক্রিকেটকে আমরা নষ্ট হতে দেবো না ইনশাল্লাহ, এবং আমরা এটা ভালোভাবে করার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা আশা করি যে বিপিএলটা তারপর করতে হবে, কারণ যেহেতু আমাদের টি20 বাস্তবতা খেলতে হবে, বলে টি20 প্রস্তুতির জন্য তো আমাদের টুর্নামেন্ট লাগবে, সেটা বিপিএল। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের খেলতে হবে। এবং আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।